প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী স্থান। এই যে স্থানটি, এটি হলো 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে 10ই অক্টোবর পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের শিকার 43 জন শহীদের স্মরণে এখানে যে গণকবরের তরুণটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং গণকবরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইখানে এই গণকবরটি, এটি এই যে পাশে রয়েছে পাগলা নদী, আমাদের যে পাগলা নদীটি রয়েছে, এই নদী পাগলা নদীও আমাদের 1971 সালের স্মৃতি বিজড়িত। মেঘনা নদীর একটি শাখা এই পাগলা নদী। দেশকে অপশাসন মুক্ত পাকিস্তানি হানাদার বাহিনীর যে বিভিন্ন ধরনের অপশাসন ছিল, জুলুম অত্যাচার ছিল, সেই জুলুম অত্যাচার হয়রানি থেকে মুক্ত করতে আমাদের এই বীর সন্তানেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা প্রথমেই আপনাদেরকে প্রিয় দর্শক দেখাবো যে এখানে 43 জন যে মুক্তিযোদ্ধা রয়েছেন, অর্থাৎ শহীদ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন ওনাদের যে নাম ফলকটি রয়েছে, যাদের রক্তে স্বদেশ মুক্ত 1971 সালের 10 অক্টোবর খারগড়ে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, প্রথম যে নামটি রয়েছে শহীদ ফুল মিয়া, পিতা হাজি হাফিজউদ্দিন, খারগড় ঠিকানা। দ্বিতীয় যে নামটি রয়েছে শহীদ রেনু মিয়া, পিতা শহীদ ফুল মিয়া। অর্থাৎ শহীদ ফুল মিয়া এবং শহীদ রেনু মিয়া, শহীদ রেনু মিয়ার পিতা হলেন শহীদ ফুল মিয়া। ওনারা বাপ ছেলে দুজনই কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এর মধ্যে আপনাদেরকে আমরা সরে জমিনে বাস্তব অবস্থা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পরিবার গুলোর অবস্থা কেমন তা জানতে আমরা শহীদ ফুল মিয়া সাহেবের বাড়িতে আমরা গিয়েছি এবং শহীদ রেনু মিয়ার বাড়িতে আমরা গিয়েছি। সরাসরি 43 জনের পরিবারের বাড়িতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু প্রথম যে এই তালিকায় রয়েছে প্রথম 2 জন, এই 2 জনের বাড়িতে আমরা গিয়েছি। এর মধ্যে একজন মুক্তিযুদ্ধের প্রজন্ম শহীদ ফুল মিয়া সাহেবের নাতি এবং শহীদ রেনু মিয়া সাহেবের ভাতিজা, উনি জনাব জাহাঙ্গীর ইসলাম রয়েছেন আমাদের সাথে। আপনাদেরকে বলে রাখি যে শহীদ ফুল মিয়া সাহেবের যে সুযোগ্য সন্তান জনাব আবুল কাশেম সাহেব, ওনার সাথে আমরা আলোচনা করেছি। এইখানে এই মুক্তিযুদ্ধের তালিকায় খারগড় যে গণকবরের যে মুক্তিযোদ্ধা যাদের রক্তে স্বদেশ মুক্ত, এই তালিকায় যাদের নাম 1 এবং 2 নম্বর রয়েছে, সেই পরিবার থেকে মোট যেই 4 জন শহীদ হয়েছেন। আরো নাম নিচে রয়েছে, আমরা সেই নামগুলা পড়লাম না, কিন্তু 4 জন শহীদ হয়েছেন। কিন্তু এই পরিবারটি কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে, এই যে মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাতা, বিভিন্ন সম্মানী, বিভিন্ন স্বীকৃতি, তা কতটুকু পাচ্ছে তা আপনারা সরাসরি জানার জন্য, আপনাদেরকে সরাসরি জানার জন্য, দেশবাসীকে সরাসরি জানানোর জন্য এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে জানানোর জন্য আমরা জনাব আবুল কাশেম সাহেবের বক্তব্য গ্রহণ করেছি। আপনারা তা দেখেছেন, আপনারা সরাসরি কথা শুনছেন। পাশাপাশি ওনার যে শহীদ যে রেনু মিয়া সাহেবের ভাতিজা জনাব জাহাঙ্গীর ইসলাম, ওনার বক্তব্য আপনারা শুনেছেন যে কতটুকু মুক্তিযুদ্ধের জন্য রক্ত দিয়ে, শহীদ হয়ে, জীবন দিয়ে, তারপর ওনারা এখন বর্তমান স্বাধীন বাংলাদেশে পদে পদে কিভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সাথে জাহাঙ্গীর ইসলাম সাহেব রয়েছেন, আমরা আর 2টি কথা জানবো ওনার কাছ থেকে। মুক্তিযুদ্ধের 43 জন শহীদদের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলছি, 1 এবং 2, 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তি যদি সুযোগ সুবিধা না পায়, 43 জনের অবস্থা কি দেশবাসী আপনারা উপলব্ধি করতে পারেন। আমার দাদার গ্যাজেট নিয়ে এবং আমার জ্যাঠার গ্যাজেট নিয়ে, গ্যাজেট হলো আনসার, তৎকালীন সময় তারা আনসার বাহিনীতে চাকরি করতেন। চাকরি করা অবস্থায় তারা এবং এখানে যুদ্ধ করে শহীদ হয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে।
বাংলাদেশের বহু লোক বাংলাদেশ সরকারের অনেক সুবিধা পাচ্ছে, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির একজন সন্তান হয়ে প্রজন্ম হয়ে আমি আজকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। ইভেন আমার কাকা, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, দুইবার স্ট্রোক করছেন, ওনার বুকে একটা রিং বসানো হয়েছে, এখনো জীবিত আছে, হয়তো অল্প কিছুদিন থাকবে। তার জীবনের শেষ চাওয়া, তিনি জীবন দশায় তিনি দেখে যেতে চায় ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন সফল আনসার বাহিনীর একজন কমান্ডার ছিলেন, সেইটার পূর্ণাঙ্গ একটা স্বীকৃতি উনি পেতে চায়। এটাই আমার বাংলাদেশ সরকারের কাছে চাওয়া এবং দেশবাসীর কাছে আমি জানাতে চাই। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, এই স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কোনো একটি স্মৃতিফলক বা এই উনাদের যে এই যে স্মরণে যে উনাদের যে কবরস্থান আমরা যদি বলি, স্মৃতি, এই জায়গাটি দাঁড়িয়ে আমাদের লোম আসলে দাঁড়িয়ে যায়, আমাদের গা শিহরিয়ে ওঠে যে ওনারা এত জীবন বাজি রেখে শহীদ হয়েছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কিন্তু এই যদি অবস্থা হয় দেশের, যে প্রথম শ্রেণীর শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সন্তানেরা, তাদের প্রজন্ম কোনো সুযোগ সুবিধা এবং স্বীকৃতিটুকু কাগজ কলমে নাই, কোনো বাতাদি তারা পাচ্ছে না, তাহলে মুক্তিযোদ্ধার নামে এই বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে কারা? এখন এইখানে আমরা এই বোর্ডে তালিকায় নাম ফলকে, স্মৃতি ফলকে প্রথম মুক্তিযোদ্ধা যে দুইজন রয়েছেন ওনাদেরই আমরা কোনো সুযোগ সুবিধা এবং স্বীকৃতিটুকু বাস্তবে দেখছি না যে ওনারা পাচ্ছেন। কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের নামে এই যে তরুণ নির্মাণ করেছি, আমাদের প্রশাসন, আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কল্যাণে এখানে তরুণ নির্মাণ করা হয়েছে, যে মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য আত্মহুতি দিয়েছেন সেই সব শহীদদের স্মরণে তরুণ নির্মাণের শুভ উদ্বোধন করেন জনাব ফৈজুর রহমান বাদল এমপি, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর, এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল আলম এমএসসি, চেয়ারম্যান জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া তৎকালীন। এই যে ওনারা সংশ্লিষ্ট থাকার পরেও, এতদিন পরেও এই পরিবারটি দুঃখে দুঃখে মরছে এবং বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বিভিন্ন দপ্তরে ওনাদেরকে ঘোরানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে, ফেসানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। কিন্তু ওনারা যে স্বীকৃতি, যে সম্মান, সেটি পাচ্ছে না। জি, আমি বলে গেছিলাম, এখানে যে 43 জন শহীদের সমাধি রয়েছে, সেখানে 1 নম্বর এবং 2 নম্বর আমার দাদা সহ 8 জন আনসার বাহিনী ছিলেন, আনসার বাহিনীর সদস্য 8 জনই বঞ্চিত রয়েছেন। তারা এখানে বিভিন্ন অবস্থা, বাংলাদেশের যে কি অবস্থা সেটা তো ভাষায় বলা যাবে না। নাম ঠিক আছে তো বাবার নাম ঠিক নেই, বাবার নাম ঠিক আছে তো গ্রাম ঠিক নেই, গ্রাম ঠিক আছে তো ইউনিয়ন ঠিক নেই। সবকিছু ঠিক করতে আমার মিনিমাম 6টি বছর লেগেছে, ঠিক করে আনছি। গত পিরিয়ডের যিনি আমাদের নবীনগর থানার এমপি ছিল, নবীনগর 5 আসনের এমপি বুলবুল সাহেব, ওনার একটা লেটার আমার কাছে রয়েছে, এবং বর্তমান যে এমপি সাহেব আছেন বাদল সাহেব, ফয়জুর রহমান বাদল সাহেব, ওনার একটা লেটার রয়েছে। সেই দুটো লেটার থাকা সত্ত্বেও ইভেন ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি কমান্ডার ছিলেন আল মামুন সরকার, ওনারও একটি লেটার আমার কাছে রয়েছে। সমস্ত লেটার আমি মন্ত্রণালয়ে শো করেছি। এই মন্ত্রণালয় আমার লেটারগুলি দেখলেন না দেখে উপর থেকে উনি সাইন করে দিলেন যে ওনারা গণহত্যার শিকার, এই কথা বলে আমার ফাইলটাকে রিজেক্ট করে দেয়। তো আমার বুঝতে আমি রাজি না, বা বুঝতে পারছি না যে এটা গণহত্যা কি করে হয়, যেখানে 43 জন শহীদ হইলেন এবং একটা গৃহ যুদ্ধ হলেন এই গ্রামে। শুধু 43 জন নয়, আরো অনেক লাশ, এখানে 43 জনের সমাধি, আরো অনেক লাশ বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন গ্রামে নিয়ে গেছেন, যাদের কোনো খোঁজ খবর নাই।
শুধুমাত্র 43 জনের যখন 10ই অক্টোবর আসে, এখান থেকে প্রশাসনের লোক আসে, আমাদের উপজেলার থেকে বিভিন্ন লেভেলের সিনিয়র নেতারা আসেন এবং তাদেরকে সম্মাননা দিয়ে থাকেন। কি সম্মান দিচ্ছেন? কি সম্মান দিচ্ছেন? বাংলাদেশে শুধুমাত্র একটা স্যালুট, আকাশে 2টা ফাঁকা ফায়ার করা, সেটাই কি সম্মান? কোন দেশে বসবাস করি আমি? সেটাই কি বাংলাদেশ? এটাই কি মুক্তিযুদ্ধ করেছিলেন আমার দাদা? কি পেলেন তারা? কি পেলেন তারা যেটার আজকে আমার দাদার স্বীকৃতি নাই? মুক্তিযুদ্ধের বাতা আমি তোয়াক্কা করি না, বাতা আমি চাই না, আমি চাই আমার দাদার স্বীকৃতি। ইভেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার নামটিও বঞ্চিত করা হয়েছেন। আজকে কারা পাচ্ছেন মুক্তিযুদ্ধের বাতা? কারা পাচ্ছেন? আমি জানতে চাই বাংলার বিবেকের কাছে। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, অত্যন্ত আবেগ আপ্লুত, দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো জানাচ্ছি। এই যে আমাদের যে প্রশাসনের যে হয়রানি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের এই স্বাধীনতার মহানায়ক, উনি বলে গেছেন যে আমাদের প্রতিটি সেক্টরে করাপশন জড়িয়ে গেছে। এই করাপশনের গভীরতা আজ কতটুকু রন্ধে রন্ধে আপনারা তালিকা ধরে যদি হিসাব করেন, তাহলে প্রথম এবং দ্বিতীয় নামে যেখানে গলদ রয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছে না, আর বাকি নামগুলো আমাদের কাছে মনে হচ্ছে সবগুলি দেখানো নাম। কিন্তু প্রকৃত সুযোগ সুবিধা কারা নিচ্ছে? এর সুষ্ঠু জবাবদিহিতা চাই এদেশের জনগণ। এই যে আমাদের এক ভাই দুঃখ বরাক্রান্ত মন নিয়ে যেই কথাটি বলছেন, এটি গোটা বাংলাদেশের আপামর সমগ্র জনতার চাওয়া, সমগ্র জনতার জানতে চাওয়া জবাব। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে, জানাতে থাকবো প্রকৃত অবস্থা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।